তরু একবার সন্ধ্যাদের দিকে তাকায় আর একবার কুশলের দিকে তাকিয়ে বলল, উনি সত্যি নীলাদ্র ভাইয়া? আপনি তো বলেছিলেন নীলাদ্র ভাইয়ার প্লাস্টিক সার্জারি করা হবে, তবে কি নীলাদ্র ভাইয়ার অপারেশন সাকসেসফুল হয়েছে? আজ নীলাদ্র ভাইয়াকে নতুন রূপে দেখতে পারবো আমরা। ও নীলাদ্র, আমাদের নীলাদ্র। তবে আজ থেকে আমরা ব্যতীত পুরো পৃথিবী ওকে সৌহার্দ্য ইশরাক নামেই চিনবে। সম্পূর্ণ নতুন চেহারা, নতুন পরিচয় লাভ করবে সে। সন্ধ্যা, তোকে অধৈর্য হয়ে পড়লে চলবে না। মুখের পট্টিগুলো খুলে ফেলার পর নীলাদ্র যখন নিজের নতুন রূপ দেখবে, তখনই কঠিন সত্যটাকে মেনে নিতে না পেরে ওর ভিতর উত্তেজনাও কাজ করতে পারে, যা ওর শরীরের জন্য একদমই ভালো হবে না। তাই সেই সময় তোকেই নীলাদ্রের পাশে থাকতে হবে, ওকে ভরসা দিতে হবে। ওর এমন অবস্থা করার পিছনে আসলে কারা জড়িত তা জানাটা আমাদের জন্য অনেক বেশি জরুরি। কুশলের কথা বলার মাঝেই নীলাদ্রের ঘুম ভেঙে যায়। নীলাদ্রকে নড়তে দেখে ডাক্তার আকরাম সাহেবের নীলাদ্রের কাছে গিয়ে বললেন, সাবধানে উঠে বসুন নীলাদ্র। সন্ধ্যার সাহায্যে নিয়ে নীলাদ্র শোয়া অবস্থা থেকে উঠে বসে। শান্ত স্বরে বলল, নীলাদ্র, আপনি উত্তেজিত হবেন না। আমি মেজ ভাই আপনার কাছাকাছি আছি। আপনার মুখে থাকা পট্টিগুলো এখন খুলে দেওয়া হবে, তারপর আপনি সম্পূর্ণভাবে সুস্থ বোধ করবেন। নীলাদ্র সন্ধ্যার এরূপ কথাগুলো শুনে ওর হাত শক্তভাবে মুষ্টিবদ্ধ করে ধরে। ডাক্তার আকরাম নীলাদ্রের মুখে থাকা পট্টিগুলো ধীরে ধীরে খুলতে শুরু করেন। কিছু সময়ের মধ্যে সম্পূর্ণভাবে পট্টিগুলো খোলা শেষ হলে ডাক্তার আকরাম নীলাদ্রের সামনে থেকে সরে দাঁড়ান। নীলাদ্রকে নতুন রূপে দেখে সন্ধ্যার চোখ যুগল স্বাভাবিকের তুলনায় বেশ বড় হয়ে যায়। ওর মুখ অটোমেটিক হা হয়ে যায়। ডাক্তার আকরাম শান্ত স্বরে বললেন, এবার ধীরে ধীরে চোখ খুলুন। নতুন রূপে নীলাদ্রকে দেখে কুশল আর তরুণীমার চোখে মুখে তৃপ্তির হাসি ফুটে উঠেছে। নীলাদ্র ধীরে ধীরে ওর চোখ জোড়া খুলতে শুরু করে। চোখ জোড়া খুলে নীলাদ্র নিজের সামনে কুশল আর তরুকে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। নীলাদ্রের ঠোঁটেও তৃপ্তির হাসি ফুটে ওঠে। পরক্ষণে ঘাড় ঘুরে নিজের পাশে সন্ধ্যাকে বড় বড় চোখ করে মুখ খুলে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কিরে, চোখগুলো রসগোল্লার মতো বড় করে এভাবে মুখ খুলে আমার দিকে তাকিয়ে আছিস কেন? তোর ওই ছোট মুখে আমার এত বড় মাথা ঢুকবে না। মুখ বন্ধ কর, ইডিয়েট। নীলাদ্রের এমন কথায় সন্ধ্যা কিছুটা লজ্জা পেয়ে মুখ বন্ধ করে মাথা নিচু করে বিড়বিড়িয়ে বলল, এই লোক নাকি নিজের নতুন রূপ দেখে উত্তেজিত হয়ে পড়বে। হাহ, চোখ মেলার সাথে সাথে আমাকে পচিয়ে জৈব সার বানিয়ে দিল সবার সামনে। সে যাই হোক, উনি তো আগের থেকেও আরও অনেক বেশি হ্যান্ডসাম হয়ে গেছেন। আমার তো ওনার উপর থেকে চোখই সরতে মন চাইছেন। আল্লাহ আমাকে ধৈর্য দিন। কুশল আর তরুণীমা নীলাদ্রের বেডের কাছে এসে দাঁড়ায়। কুশল নীলাদ্রকে জড়িয়ে ধরতেই নীলাদ্র বলল, কতদিন পর আমার প্রাণপ্রিয় ভাই সমতুল্য বন্ধুকে আমার বুকটা জড়িয়ে গেল। আল্লাহর অশেষ রহমত যে তুই পুরোপুরিভাবে সুস্থ হয়ে গিয়েছিস নীল। আমার সামনে একটা আয়না আনার ব্যবস্থা কর। আমি আমার নিজের রূপ দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড হয়ে আছি গত দুদিন যাবৎ। নীলাদ্রের এরূপ কথা শুনে ডাক্তার আকরাম কেবিনের ভেতরে থাকা ছোট বেলটিতে ক্লিক করে। পর মুহূর্তে একজন পুরুষ নার্স কেবিনের দরজা খুলে ভেতরে প্রবেশ করে। ডাক্তার আকরাম নার্সটিকে একটা মাঝারি সাইজের আয়না আনার কথা বললেন। কিছু সময় পর নার্সটি আয়না নিয়ে আবারও কেবিনের ভেতর প্রবেশ করে। কুশল আয়নাটি নিজের হাতে নেয়। নার্সটি চলে যায়। কুশল আয়নাটি নীলাদ্রের সামনে ধরে। নীলাদ্র আয়না পড়া নিজের প্রতিচ্ছবি খুব ভালোভাবে দেখতে থাকে। পরক্ষণে নীলাদ্র ডাক্তার আকরামকে উদ্দেশ্য করে বলল, ডাক্তার সাহেব, আপনার হাতে তো জাদু আছে দেখছি। আমার চেহারা পুরোপুরিভাবে পরিবর্তন করে দিয়েছেন, কিন্তু আমার চেহারার সাথে আবার অন্য কারো চেহারার মিল রাখেননি তো? এমনি জীবনে সমস্যার শেষ নেই, পরে আবার এই চেহারার আসল মালিকের পরিবারের কারো সাথে দেখা হয়ে গেলে চিনতে না পারার দোষে সকলের সামনে গণপিটুনি খেতে না হয়। নীলাদ্রের এমন কথা শুনে ওরা সকলে সশব্দে হেসে ওঠে। নিজের কেবিনে বেডে আধাশোয়া হয়ে কপালের উপর এক হাত ভাঁজ করে চোখ বন্ধ অবস্থায় বসে আছে তাহির। তাহিরের বেডের পাশে থাকা চেয়ারটিতে অনেক সময় হলো গুটিসুটি হয়ে বসে আছে হুমায়রা। তাহিরের চোখে মুখে রাগের ছাপ এখনো স্পষ্ট থাকতে দেখে হুমায়রা নিজের মুখ থেকে একটু টু শব্দ বের করার সাহস জুগিয়ে উঠতে পারছে না। সে সময় ওদের কেবিনের দরজায় কারো নক করার পাশাপাশি, আমি কি ভিতরে আসতে পারি স্যার? এরূপ বাক্যোচ্চারণের আওয়াজ ভেসে আসে। তাহির শান্ত স্বরে বলল, ভিতরে এসো হাসিম।
তাহিরের অনুমতি পাওয়া মাত্র দরজা খুলে হাশেম নামের একজন প্রাপ্তবয়স্কের পুরুষ কেবিনের ভেতর প্রবেশ করে। তাহির চোখ মেলে হাশেমের দিকে তাকিয়ে বলল, তোমায় একটা বিশেষ কাজ সম্পূর্ণ করার জন্য আসতে বলা হয়েছে হাশেম। হুকুম করুন স্যার। এই ক্লিনিকে নিলয় নামে একজন প্রাপ্তবয়স্কের ডাক্তার আছেন। তিনি ক্লিনিকের হেড অফিসারের সাথে কথা বলে ডাক্তার নিলয় এমন জায়গায় ট্রান্সফার করার ব্যবস্থা করো যেন সেখান থেকে তার নিজ শহর আসতে অনেক বেশি বেগ পেতে হয়। আর এই কাজ সম্পূর্ণ করার জন্য যত টাকা ব্যয় করতে হয় করো, কিন্তু কাজটা আজকের ভিতরে সম্পূর্ণ হতে হবে। তাহিরের মুখে এমন কথা হুমায়রার মুখ অটোমেটিক হা হয়ে যায়। হাশেম শান্ত স্বরে বলল, আপনি নিশ্চিন্তে থাকুন স্যার, আমি আজকের ভিতরেই ডাক্তার নিলয়কে আর উচিত ঠিকানায় পাঠানোর সম্পূর্ণ ব্যবস্থা করে ফেলবো। তুমি এখন আসতে পারো। অতঃপর হাশেম তাহিরের কেবিন থেকে বেরিয়ে যায়। কুশল ডাক্তার আকরামকে উদ্দেশ্য করে বলল, ডাক্তার সাহেব, নীলাদ্রকে ক্লিনিক থেকে রিলিজ করতে আর কতদিন সময় লাগবে? নীলাদ্রের শরীরের বিভিন্ন জায়গায় থাকা ক্ষতগুলো সব শুকিয়ে এসেছে চৌধুরী সাহেব। আপনারা চাইলে আজই ওনাকে রিলিজ করে বাসে নিয়ে যেতে পারবেন, তবে চিন্তার কোনো কারণ নেই। আর কিছুদিন ওনাকে বেড রেস্ট রাখলে ওনার শারীরিক দুর্বলতা পুরোপুরিভাবে সেরে যাবে। এই বলে ডাক্তার আকরাম কেবিন থেকে বেরিয়ে যায়। কুশল নীলাদ্রের পাশে বসে শান্ত স্বরে বলল, ভাই, এবার আমাদের বলতো, তোর এই অবস্থার পিছনে আসলে কারা দায়ী? তোর সেদিনের হওয়া অ্যাক্সিডেন্টই যেন সাধারণ কোনো অ্যাক্সিডেন্ট ছিল তা বুঝতে আমার বাকি নেই। সম্পূর্ণ সত্য ঘটনাগুলো খুলে বল আমাদের কাছে, কিছু লুকাস না। নীলাদ্র ওদের তিনজনের দিকে এক পলক তাকিয়ে নিজের দৃষ্টি নিচের দিকে স্থির করে একবার দীর্ঘশ্বাস ফেলে বলল, জীবনে কখনো এত বড় কঠিন সত্যের সম্মুখীন হতে হবে তা আমার কল্পনার বাইরে ছিল কুশল। সেই কালরাত্রির পর আমার বেঁচে যাওয়ার হয়তো একটাই কারণ আছে, তা হলো তোদের সবার সামনে মিথ্যার জাল বুননকারীদের মুখোশ উন্মোচন করে তাদের আসল রূপ দেখানো। সেই কঠিন সত্যের সম্মুখীন হওয়ার পর নিজেকে শক্ত রাখিস, তুই এবং সন্ধ্যা দুজনেই। জানি তোদের মনের অবস্থা ভালো হবে না সম্পূর্ণ সত্যটা জানার পর, কিন্তু সত্য যত কঠিনই হোক না কেন তা মেনে নেওয়ার ক্ষমতা আমাদের মাঝে সর্বক্ষণ রাখা উচিত। কোন সত্যের কথা বলছেন আপনি নীলাদ্র? সাইমন চৌধুরী আর সাবরিনা চৌধুরী তোদের জন্মদানকারী পিতামাতা নয়, তোদের জন্মদানকারী পিতা বড় বাবা, মানে রায়হানুল চৌধুরী। এদিকে নীলাদ্রের মুখে এরূপ কথা শুনে সন্ধ্যা যেন বড়সড় একটা ধাক্কা খায়। দুকদম পেছনের দিকে পিছিয়ে গিয়ে পড়ে যেতে নিলে নীলাদ্র সন্ধ্যার হাত ধরে ওকে পড়া থেকে বাঁচিয়ে নেয়। নীলাদ্র সন্ধ্যাকে টেনে নিজের পাশে বসিয়ে দিয়ে বলল, সন্ধ্যা, নিজেকে সামলানোর চেষ্টা কর, এখনো অনেক কঠিন সত্যগুলো জানা বাকি আছে তোদের। এত সহজে ভেঙে পড়লে ভালো মানুষের মুখোশ পরা শত্রুদের মোকাবেলা করবি কিভাবে? আমরা দুর্বল হয়ে পড়লে আমাদের উপর আঘাত হানা ওদের জন্য সহজ হয়ে যাবে যে। আমি ঠিক আছি নীলাদ্র, আপনি সব সত্যটুকু বলুন। মেজো ভাইয়া আর আমার জন্মদাত্রী মাকে, আর তিনি কোথায় থাকেন? এতগুলো বছর ধরে ওনারা আমাদের মা বাবা সেজে থাকার মিথ্যে নাটকটাই বা কেন করলেন? আমি সব সত্য জানতে চাই। কুশল নিজের মুখশ্রী জুড়ে শান্ত ভাব রেখে স্পষ্ট রেখে দাঁড়িয়ে আছে। নীলাদ্র বলল, বড় বাবার চিকিৎসার দায়িত্ব যেহেতু কুশল আমাকে দিয়েছিল, তাই আমি বড় বাবার ব্লাড টেস্ট থেকে শুরু করে আরও কিছু টেস্ট করিয়েছিলাম। অতঃপর রিপোর্টে দেখলাম দীর্ঘদিন ধরে বড় বাবাকে প্রতিদিন একটা কড়া ডোজের ওষুধ ইনজেক্ট করা হয়েছে, আর এই ওষুধের প্রভাবেই তিনি এখনও পর্যন্ত কোমা থেকে জাগতে পারেননি। এরপর একদিন মাঝরাতে তরুভাবে বড় বাবার রুমের পাশে কারোর অবস্থান দেখতে পেয়ে তার রুমে গিয়েছিলেন। তখন বড় বাবাকে সাময়িক সময়ের জন্য অস্বাভাবিকভাবে কাঁপতে দেখেছিলেন। এই কাঁপুনিও ওই ওষুধের প্রভাবেই হয়েছিল। সেই সময় তুই বড় বাবার নিরাপত্তার কথা চিন্তা করে তার রুমে বাড়ির বাড়তি কোনো সদস্যের প্রবেশ নিষেধ করে দিয়েছিলি। বড় বাবার রুমের দরজায় তালা দিয়ে রেখেছিলি, আর চাবি শুধু আমার আর তোর কাছেই রেখেছিলি। এই বিষয়টা শত্রুপক্ষের কাছে একেবারেই আনএক্সপেক্টেড বিষয় ছিল। তাই যখন তারা পরের দিন রাতে আবারও বড় বাবাকে ওই ওষুধ ইনজেক্ট করার উদ্দেশ্য নিয়ে তারা সেখানে এসেছিলেন, তখন বড় বাবার রুমের বাইরে তালা লাগানো দেখে নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে তাদের মাঝেই একজন তালার উপর ঘুষি প্রয়োগ করেছিলেন, যার ফলে তালায় ওর দরজার সামনে রক্ত লেগেছিল, যা তারা মুছে ফেলতে ভুলে গিয়েছিলেন। ভোর রাতের দিকে পানি পিপাসা পাওয়ায় আমি যখন ডাইনিং রুমের দিকে আসতে নিয়েছিলাম, তখন আমার চোখে তালার উপর রক্ত লেগে থাকার বিষয়টা পড়ে। আমি নিঃশব্দে সেইখান থেকে সামান্য পরিমাণ রক্ত সংগ্রহ করে নিজের কাছে রাখি।
আর পরবর্তীতে শত্রুপক্ষের কারো চোখে যেন বিষয়টা না পড়ে, তাই সমস্ত রক্ত সেখান থেকে পরিষ্কার করেও ফেলেছিলাম। পরের দিন রিজভি চাচার হাতের ক্ষত তো সবাই দেখেছিল। সেটা দেখার পর আর চাচি মন গড়া কাহিনী শুনে আমার মন খচখচ করতে শুরু করেছিল। তাই আমি চাচার হাতে থাকা ক্ষতের জায়গা পরিষ্কার করার বাহানায় তার রক্ত নিজের কাছে সংগ্রহ করে নিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, রিজভি চাচার রক্তের সাথে বড় বাবার রুমের দরজায় লাগানো তালা থেকে সংগ্রহ করা রক্ত ম্যাচ হয় না। এই কারণে আমার মাথা যেন ঘুরতে শুরু করেছিল। কাকে ছেড়ে কাকে সন্দেহ করা উচিত আমি তা কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। সেই দিনই দুপুরের পর হয়তো সাইমন চাচা বাসায় ফিরছিলেন। তখন তার হাতে আর পায়েও ব্যান্ডেজ করা দেখেছিলাম। কিন্তু তিনি বলেছিলেন কোম্পানির জন্য নতুন একটা জায়গা দেখতে শহর থেকে অনেকটা দূরে গিয়েছিলেন। সেখানে অন্য কোম্পানির কিছু শত্রুরা তার উপর অ্যাটাক করেছিল, যার ফলে তার শরীরে বিভিন্ন জায়গায় ওই ক্ষতগুলো সৃষ্টি হয়েছিল। বিষয়টা আমার কাছে বিশ্বাসযোগ্য না লাগায় আমি তার ক্ষতগুলো দেখতে চেয়েছিলাম, কিন্তু তিনি আমাকে দেখাতে নারাজ ছিলেন। তাই ওই রক্তের বিষয় থেকে কোনো শত্রুকে খুঁজে বের করার কাজও আমার অসম্পূর্ণ থেকে গিয়েছিল। মাঝরাতে এতগুলো গার্ডের চোখ ফাঁকি দিয়ে বাড়ির ভেতরে কোনো বাড়তি লোকের প্রবেশ করা যে অসম্ভব, এ বিষয়ে কোনোরূপ সন্দেহ আমার ছিল না। তাই আমি মনের খসখসানি দূর করতে পরবর্তীতে খোঁজ নিয়েছিলাম তোদের কোম্পানি থেকে এ মাসে কোনো নতুন জায়গা কেনার পরিকল্পনা ছিল নাকি। কিন্তু আমি জানতে পারি তেমন কোনো পরিকল্পনা ছিল না। যেহেতু রিজভি চাচার রক্তের সাথে তালা থেকে সংগ্রহ করা রক্ত ম্যাচ করেনি, আর সাইমন চাচাও আমাকে তার ক্ষত দেখাতে নারাজ ছিলেন, সেহেতু সাইমন চাচাই সেই রাতে বড় বাবাকে ওই কড়া ডোজের ওষুধটি ইনজেক্ট করার উদ্দেশ্য নিয়ে তার সাথে এসেছিলেন। এমনটাই ধারণা করে পুরো বিষয়টাকে আমি ক্লিয়ার করতে পরের দিন সকালেই আমি দীর্ঘ 28 বছর যাবৎ বড় বাবার চিকিৎসায় নিয়োজিত ছিলেন ডাক্তার খালিকুজ্জামানের ক্লিনিকে গিয়েছিলাম তার সাথে পার্সোনালভাবে কথা বলতে, বলা যায় তার মুখ থেকে সম্পূর্ণ সত্যটা বের করতে। আমি ডাক্তার খালিকুজ্জামানের কেবিনে গিয়ে তাকে ভালোভাবে ধরে বলেছিলাম দীর্ঘ 28 বছর যাবৎ কার কথায় তিনি বড় বাবাকে এমন আইন বিরোধী ক্ষতিকর ওষুধ ইনজেক্ট করেছিলেন। তিনি সত্যটা স্বীকার করতে নারাজ ছিলেন। পরবর্তীতে যখন তার ডাক্তারি সার্টিফিকেট হারানো ও তার ক্লিনিক সারা জীবনের জন্য সিল করে দেওয়ার ভয় দেখিয়েছিলাম, তখন তিনি বললেন তিনি আমাকে সব সত্য বলবেন, কিন্তু সেই সত্য জানতে আমাকে তার বাসায় যেতে হবে, কারণ বাইরে থাকাকালীন 24 ঘন্টায় নাকি তার উপর নজরদারি করার জন্য লোক সেট করে রাখা আছে। তিনি যেন কারো সামনে মুখ না খুলেন, এই কথা বলে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়েছে। আমি এতে গভীরভাবে চিন্তা না করেই খালেকের কথায় রাজি হয়ে গিয়েছিলাম। আর সেদিন বিকেলের মধ্যেই আমি তার বাসায় যাব এই বলে ক্লিনিক থেকে বেরিয়ে গিয়েছিলাম। যথাসময়ে আমি ডাক্তার খালিকুজ্জামানের বাসায় যাওয়ার উদ্দেশ্যে চৌধুরী মেনশন থেকে বেরো হয়েছিলাম। ওনার বাসা শহর থেকে অনেকটা দূরেই ছিল। তার বাসার সামনে এসে গাড়ি পার্ক করে আমি যখন তার বাসার ভেতরে প্রবেশ করি, সেই সময় পেছন থেকে কেউ আমার মুখের উপর একটা কাপড় চেপে ধরেছিল। সম্ভবত ওই কাপড়ে ক্লোরোফর্ম দেওয়া ছিল, যার ফলে আমি সেন্সলেস হয়ে গিয়েছিলাম। অতঃপর অতীতের সেই দিনের ঘটনা। সেন্স ফেরার পর চোখ মেটায় নীলাদ্র দেখে ওই বাসারই ড্রয়িং প্লেসে ওকে হাত পা বাঁধা অবস্থায় চেয়ারে বসিয়ে রেখেছে কেউ। নিজের পরিস্থিতিতে ভালোভাবে বুঝে উঠতে নীলাদ্রের কয়েক সেকেন্ড সময় লাগে। পরক্ষণে নীলাদ্র বাঁধন থেকে নিজেকে মুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবেই সে সফল হতে পারে না। সে সময় দরজার পাশ থেকে কারো হাততালি দেওয়ার শব্দ ভেসে আসলে নীলাদ্র শান্ত হয়ে সেদিকে লক্ষ্য করতে দেখে হুডি পরিহিত 4 জন ব্যক্তির সাথে ডাক্তার খালিকুজ্জামান নীলাদ্রের দিকে অগ্রসর হচ্ছে। এমনই অবস্থা, আলো তার উপর হুডি পরে থাকার সেই 4 জন ব্যক্তি আসলে কারা তা নীলাদ্র বুঝে উঠতে পারছে না। কিন্তু 4 জন নীলাদ্র থেকে 2 হাত দূরত্ব বজায় রেখে দাঁড়াতেই খালিকুজ্জামান পাশ থেকে একটা চেয়ার এনে হুডি পরিহিত একজন ব্যক্তির পেছনের পাশে রেখে হাসি মুখে তাকে বসতে বললেন। ব্যক্তি চেয়ারে বসে পায়ের ওপর পা তুলে, হুডি পরিহিত বাকি 3 জন ব্যক্তি বসার হতে সেই ব্যক্তির পাশে দাঁড়িয়ে থাকেন। নীলাদ্র ওদের দিকে দৃষ্টি স্থির করে বলল, আমি জানি না তোমরা কারা, তাই হুডি দ্বারা নিজেদের আপাদমস্তক ঢেকে রাখার কোনো মানে নেই। তোমাদের উদ্দেশ্য কি তা আমার জানা নেই, কিন্তু বড় বাবার মতো একজন নিষ্পাপ ভালো মানুষকে দীর্ঘ 28 বছর ধরে ক্ষতিকর করাডোজের ওষুধ ইনজেক্ট করে এসেছ নিজেদের এই পালিত কুকুরদের দ্বারা। কুশল, সন্ধ্যা, দাদিমার মতো এত ভালো মানসিকতার মানুষদের সাথে ছলনা করে এসেছ। এতগুলো বছর ধরে সব কিছুর পেছনে যে তোমাদের কোনো ভালো উদ্দেশ্য থাকতে পারে, এটা বুঝতেও আমার এখন আর বাকি নেই।
তোমাদের মতো মুখোশধারী নরকিটদের উপর থুথু ফেলতেও ঘৃণা হচ্ছে আমার। তোমাদের এতগুলো বছর ধরে সাজানো পরিকল্পনা ভেস্তে দেওয়ার পথে আমি অগ্রসর হচ্ছিলাম জন্য আমাকে ছলনার পথ ধরে এখানে এনেছ। এখন হয়তো তোমরা আমাকে মেরে ফেলবে, কিন্তু এ নিয়ে আমার মনে বিন্দুমাত্র ভয় কাজ করছে না। আমি আমার সৃষ্টিকর্তার প্রতি ভরসা রেখেছি, তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সব অন্যায় ও পাপকারীরা একদিন ঠিকই ধ্বংস হবে। তোমাদের ধ্বংসের দিনও শুরু হয়ে গিয়েছে। নীলাদ্রের মুখে এরূপ কথাগুলো শুনে হুডি পরিহিত ব্যক্তি চারজনের রাগে যেন সর্বশরীর কাঁপছে। নিজেদের আর মুখোশের আড়ালে না রেখে চারজনই নিজেদের মাথার উপর থেকে হুডিটা সরিয়ে ফেলে। ওদের চারজনের রাগে ফেটে পড়া মুখোশটি দেখে নীলাদ্রের ঠোঁটে হাসি ফুটে ওঠে। নীলাদ্র যাদের সন্দেহ করেছিল এরা তারাই। নীলাদ্র রিজবির দিকে এক পলক তাকিয়ে তাদের বাম পাশে ফাঁকা স্থানে ঘৃণায় ভরপুর মুখশ্রী করে থুতু ফেলে। এভাবে কামিনী, সাইমন এবং সাবরিনাকে এক পলক দেখে দেখে নিজের হাতের বাম ও ডান পাশে থুতু ফেলে নীলাদ্র। এই থুতুগুলো যেন ওদের মুখের উপরে ফেলছে নীলাদ্র, এমন মনে হচ্ছে ওদের। এদিকে নীলাদ্রকে পরপর কয়েকবার নিজেদের দিকে এক পলক দেখে দেখে হাতের বাম ও ডান পাশের ফাঁকা স্থানে থুতু ফেলতে দেখে ওদের চারজনের রাগ কন্ট্রোলে রাখার সীমা যেন ভেঙে যায়। রিজবি দ্রুত কদমে নীলাদ্রের কাছে এসে দাঁড়িয়ে সজোর ওর গালে একটা থাপ্পড় দেয়। রিজবির প্রয়োগকৃত ওই থাপ্পড়ের প্রতিবাদে নীলাদ্রের ঠোঁটের ডান পাশের কর্নিশে হালকা কেটে গিয়ে রক্ত বের হতে শুরু করে। কিন্তু এই থাপ্পড় যে নীলাদ্রের উপর কোনো প্রভাবই ফেলতে পারেনি তা ও ঠোঁটে লেগে থাকা বাঁকা হাসি দেখে ওরা পাঁচজনই বুঝতে পেরেছে। রিজবি আবারও নীলাদ্রকে থাপ্পড় দিতে উদ্যত হলে সাবরিনা চেয়ারে বসা অবস্থা থেকেই নিজের হাত উঠিয়ে ওনাকে থামিয়ে দিয়ে বললেন, রিজবি থামো, একে এইভাবে মেরে সময় নষ্ট করে কোনো লাভ নেই। আমাদের এতগুলো বছর ধরে সাজিয়ে আসা পরিকল্পনা ভেস্তে দেওয়ার পথে অগ্রসর হয়ে এ যে কত বড় ভুল করেছে তা ওকে হাড়ে হাড়ে টের পাইয়েই ছাড়বো। ভাবি, নীলাদ্রকে ওর ভুলের জন্য শাস্তি দেওয়ার আগে আমাদের এত বছর ধরে সাজিয়ে আসা পরিকল্পনার কথা ওকে জানিয়ে দাও। বেচারা সব সত্য জানার পর বাঁচার জন্য অবশ্যই ছটফট করবে। নিজের প্রাণপ্রিয় বন্ধু কুশল আর নিজের প্রেয়সীর সন্ধ্যার শেষ পরিণতি যে ওর থেকে করুণ হবে এই বিষয়েও তাকে অবগত করো। সব সত্য জানার পরেও ওদের কাউকে আমাদের ষড়যন্ত্রের হাত থেকে বাঁচাতে পারবে না, এমনটা ভেবেই ও কেমন ছটফট করে এই দৃশ্য দেখার জন্য মজাই অন্যরকম হবে। কামিনীর মুখে এরূপ কথা শুনে নীলাদ্র রাগ নিয়ে আবারও নিজেকে বাধা অবস্থা থেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, খবরদার, আমার ভাই সমতুল্য বন্ধু আর আমার প্রিয়তমার এক চুল পরিমাণও ক্ষতি করার চেষ্টা করবে না তোমরা, তাহলে তোমাদের শেষ পরিণতি কিন্তু একদমই ভালো হবে না। আমাদের শেষ পরিণতি আমরা নিজেরাই ঠিক করে রেখেছি। আরো 28 বছর আগে নিজের বর্তমান অবস্থা এত করুণ হয়েছে দেখেও তোমার মুখে জোর দেখেছি, এতটুকুও কমেনি। কি ভেবেছ আমাদের হাত থেকে জীবিত অবস্থায় বের হয়ে তুমি ওদের সবাইকে বাঁচিয়ে নিতে পারবে? তাহলে এই অসম্ভব চিন্তার কথা নিজের মাথা থেকে ঝেড়ে ফেলো, কারণ তোমার শেষ পরিণতি মৃত্যু তোমার জন্য অপেক্ষা করছে। কেমন বাবা মা তোমরা, নিজের সন্তানদের মেরে ফেলার মতো পরিকল্পনা করছো? নীলাদ্রের মুখে এমন কথা শুনে ওরা চারজনই সশব্দে হেসে ওঠে। নীলাদ্র এতে কিছুটা অবাক হয়। পরক্ষণে ওরা হাসি থামাতে সাবরিনা বলল, বাবা মা? কে কার বাবা মা? কুশল আর সন্ধ্যা তো রায়হানুল চৌধুরীর ছেলে মেয়ে। আমরা তো শুধু আমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্যই ওদের সাথে এতগুলো বছর ধরে বাবা মা সেজে থাকার নাটক করেছি মাত্র। আমার আর সাইমনের একমাত্র ছেলে রওশন আজমাইন কনক, রিজভি আর কামিনীর একমাত্র ছেলে রাজবীর চৌধুরী। আমাদের কাছে এরা দুজন ছাড়া চৌধুরী পরিবারের সাথে সম্পর্কিত আর কোনো সদস্যের জীবন নিয়ে কোনো পরোয়া নেই। আমাদের পরিকল্পনার পথে যারাই বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করেছে তাদের পরিণতি মৃত্যু হয়েছে। তার জ্বলন্ত উদাহরণ হলো রায়হানুল চৌধুরী আর তার স্ত্রী রুবিনা চৌধুরী। রায়হানুল চৌধুরীকে তো দীর্ঘ 20 বছর যাবৎ একটা জীবন্ত লাশ বানিয়ে রেখেছি, আর তার স্ত্রীকে দিয়েছে ভীষণ যন্ত্রণাদায়ক মৃত্যু। 20 বছর আগে সেই দৃশ্যগুলো এখনো যখন চোখের সামনে ভেসে ওঠে মনের ভেতরটা কেমন যেন ফুরফুরে হয়ে ওঠে। ঠিক বলেছ ভাবি, নিজের শত্রুদের চোখের সামনে যন্ত্রণায় ছটপট করতে করতে মারা যেতে দেখার মতো এত বেশি মজা হয়তো আর দ্বিতীয় কিছুতে হয় না।
রাগে, কষ্টে, ঘৃণায় নীলাদ্রের সর্বশরীর যেন কাঁপছে। নীলাদ্র উচ্চ স্বরে বলল, কি করেছিলি তোরা বড় মায়ের সাথে? সব জানার জন্য কেমন ছটফট করছে দেখো তোমরা। আমার তো অনেক মজা লাগছে ওর এই অবস্থা দেখে। বেচারাকে এবার সবটা জানিয়ে দাও, মাই সুপার ট্যালেন্ট ওয়াইফ। তোমার তৈরিকৃত পরিকল্পনা অনুসারে করেই তো আমরা এতদূর পর্যন্ত আসতে পেরেছি, তাই মৃত্যুর আগে ওর শেষ ইচ্ছাটা পূরণ করার দায়িত্বটা তুমিই নাও। সাইমনের এরূপ কথা শুনে সাবরিনা বাঁকা হাসি দিয়ে বলতে শুরু করে, চৌধুরী বংশের অঢেল সম্পত্তি ভাগ বাটোয়ারা করার একটা নিয়ম আছে, যা যুগ যুগ ধরেই চলে আসছে। এই নিয়মটা মানতেও সবাই বাধ্য ছিল, আর কেউ যদি এই নিয়ম ভঙ্গ করার চেষ্টা করত কখনো, তাহলে তাকে চৌধুরী পরিবারের সব সম্পত্তি থেকে বহিষ্কার করা হতো, পাশাপাশি তার সাথে সব সম্পর্ক শেষ করা হতো। নিয়মটা হলো এমন যে পরিবারের ছেলের সংখ্যা যদি হয় 3 জন, তাহলে সেই 3 জনের মাঝে সব থেকে বড় যে হবে সেইভাবে চৌধুরী পরিবারের সিংহভাগ সম্পত্তির মালিকানা। এরপর সম্পত্তির বাকি যে অংশটুকু থাকবে তারও 3 ভাগ করা হবে। 2 ভাগ পাবে মেজ ছেলে, আর শেষ ভাগ পাবে ছোট্ট ছেলে। আমার শ্রদ্ধেয় শাশুড়ি মায়েরও 3 ছেলে ছিলেন, তাই নিয়ম অনুযায়ী রায়হানুল চৌধুরীর বড় ছেলে হওয়ায় পরিবারের সিংহভাগ সম্পত্তির মালিকানা তিনিই পান। বাকি সম্পত্তির 2 ভাগ পান আমার স্বামী সাইমন চৌধুরী, আর শেষ ভাগ পান রিজভি। বিয়ের পর আমি যখন চৌধুরী পরিবারে আসি, তখন এমন নিয়ম দেখার পর আমি একদমই সন্তুষ্ট ছিলাম না, তবুও এই নিয়ম মেনে নেওয়ার নাটক করতাম। এরপর যখন চৌধুরী পরিবারের ভবিষ্যৎ বংশধরদের সাথে সম্পত্তির ভাগ বটোয়ারা করার সময় আসলো, তখন জানতে পারলাম বিয়ের 4 বছর পেরিয়ে গেছে, কিন্তু এখনো রায়হানুল চৌধুরী আর রবিনা চৌধুরীর কোনো সন্তানই হয়নি। এই নিয়ে তারা দুজনেই অনেক বড় বড় চিকিৎসকদের শরণাপন্ন হয়েছিলেন, কিন্তু কোনো লাভ হয় না। তাই তারা সন্তান হওয়া নিয়ে আশা ছেড়েই দিয়েছিলেন প্রায়। এভাবেই পেরিয়ে যায় কয়েক মাস। আমার গর্ভে তখন কনক আসে। এদিকে গর্ভে কনকের অস্তিত্বের জন্য খুশি, অন্যদিকে সে পাবে সম্পত্তির সিংহভাগ অংশের মালিকানা। সব মিলিয়ে আমার আর সাইমনের আনন্দ রাখার যেন জায়গাই হচ্ছিল না। বড় ভাবির সাথে আমার শুরু থেকেই বনতো না। তিনি ছিলেন ভীষণ সাদামাটা, সহজ সরল চিন্তা ভাবনার মানুষ, তাই তার সাথে আমি শুধু মুখে মুখে মিল রেখে চলতাম। কনকের জন্মের পরপরই রিজভি কামিনীকে বিয়ে করে চৌধুরীর বাড়িতে নিয়ে আসে। কামিনীর মেন্টালিটির সাথে শুরু থেকেই আমার মেন্টালিটি মিল যেত, তাই কামিনীর সাথে আমার সর্বক্ষণই উঠা বসা হতো। যেহেতু বড় ভাইয়ের কোনো সন্তানই ছিল না, তাই সম্পত্তির সিংহভাগ আমার ছেলে পাওয়ার কথা ছিল। তাই সম্পত্তির পরবর্তী 2 ভাগ কামিনীর ছেলে হলে সে পাবে, এমন আশাবাদী ছিল সে। কিন্তু আমাদের আশায় বাবা ভাতের উপর যে এইভাবে ছাই পড়বে তা আমরা কল্পনাও করতে পারিনি। কনকের বয়স যখন 1 বছর পড়লো, তখন বড় ভাবি এতগুলো বছর পর গর্ভবতী হলেন। বড় ভাবির শারীরিক অবস্থা দেখে আমার শাশুড়ি মা আশা করেছিলেন বড় ভাবির কোল আলো করে ছেলে সন্তানই আসবে। আর এমন হলে তুই রায়হান ভাইয়ের বড় ছেলে হওয়ার সুবাদে তার ছেলে আমার ছেলের থেকে বয়সে ছোট হলেও সেই সম্পত্তির সিংহভাগ অংশের মালিকানা পাবে। এত বছর অবিচার আমি, সাইমন, কামিনী, রিজভি কেউই মেনে নিতে পারিনি। 10 মাস পর ঠিকই বড় ভাবির ছেলে কুশলের জন্ম হয়। কুশলের জন্মের পরপরই ওর নামেই সম্পত্তির দলিল তৈরি করেন স্বয়ং আমার শাশুড়ি মা। কুশলের বয়স যখন 30 বছরে পড়বে, তখন সে সম্পত্তির সিংহভাগ অংশের মালিকানা পাবে। কুশলের নামে সম্পত্তির দলিল তৈরি হয়েছে দেখে শুনে রাগে ক্ষোভে আমাদের মাথা যেন ফেটেই যাচ্ছিল। আর তখন থেকে আমরা এই পরিকল্পনার বীজ বুনতে শুরু করি। এর মাঝেই রিজভি আর কামিনীর ছেলে রাজবীর এই দুনিয়ায় ভূপৃষ্ঠ হয়, যার ফলে আমাদের দল আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে। কুশলের বয়স যখন 5 বছর, তখন সকলের চোখকে ফাঁকি দিয়ে ওকে ধাক্কা দিয়ে সিঁড়ি দিয়ে নিচে ফেলে দিই স্বয়ং আমি। পরিকল্পনা ছিল এত উঁচু, কুশলকে ফেলে দিলে সে মাথায় গুরুতরভাবে আঘাত পেয়ে মারাই যাবে। আর তখন ওর নামে সম্পত্তির দলিল করা থাকলেও 30 বছর পর আমার ছেলে আর কামিনীর ছেলের মাঝে তা সমানভাবেই ভাগ হয়ে যাবে। কিন্তু আমাদের এই পরিকল্পনা কেউ ভেস্তে যায়। কই মাছের প্রাণ হয়। কুশল এত উঁচু থেকে পড়ে গিয়েও বেঁচে যায়, কিন্তু মাথায় গুরুতরভাবেই আঘাত পাওয়ায় কুশল কোমায় চলে যায়। কুশলের চিকিৎসায় নিয়মিত ডাক্তার জানান দিতেন কুশলের সেন্স ফিরবে। সেদিন সে ওর সুস্থকালীন সময়ের সকল স্মৃতি পুরোপুরিভাবেই ভুলে যাবে। কাউকেই সে চিনতে পারবে না। সেন্স ফিরলে
পরে ওকে সদ্য ভূপৃষ্ঠ হওয়া শিশুর মতো করে নিজের পরিবারের সদস্যের সাথে পরিচয় করিয়ে দিতে হবে। ডাক্তারের মুখে এরূপ কথা শুনে আমি আবারও নতুন করে আশার আলো দেখতে শুরু করি। দেখতে দেখতে কুশলের কোমায় থাকার সময় 2 বছর পেরিয়ে যায়। বড় ভাবি পুনরায় গর্ভবতী হন। আমাদের সময় আমাদের পরিবারের কোনো গর্ভবতী মহিলা আল্ট্রাসোনোগ্রাফি করেই নিজের কি সন্তান হবে তা জানার জন্য আগ্রহ প্রকাশ করতেন না। সন্তান জন্ম হওয়ার পরেই জানতে পারতেন তার ছেলে হয়েছে নাকি মেয়ে। বড় ভাবি আবারও গর্ভবতী হয়েছে জানার পর আমরা এক ভয়ানক পরিকল্পনা করি। একেবারের পরিকল্পনা যেন কোনোভাবেই ব্যর্থ না হয় সেই দিকেও পুরোপুরিভাবে খেয়াল রাখার ব্যবস্থা করব বলেই আমরা 4 জন মনস্থির করি। নিজের উজ্জ্বল ভবিষ্যতের সামনে যদি কোনো গাছ বাধা দিয়ে দাঁড়ায় তবে সেই গাছের ডালপালা ছেটে কোনো লাভ হবে না। একেবারেই গাছটাকে গোড়া থেকে উপড়ে ফেলার ব্যবস্থা করতে হবে। আমাদের এবারের পরিকল্পনা ছিল ঠিক এমনই। বড় ভাবির গর্ভধারণের সময় যখন 9 মাস পেরিয়ে তখন 20 বছর আগের সেই দুর্বিষহ দিনের ঘটনা। সাবরিনা আর কামিনী সিঁড়ির ওপর অনেক তেল ফেলতে শুরু করে। তেল ফেলার কাজ শেষ হতে সাবরিনা ওর কোমরের গোঁজ থেকে একটা সাদা কাগজে মোড়ানো কিছু বের করে কামিনীর সামনে ধরে বললেন, এই কাগজে করা ডোজের ঘুমের ওষুধ রাখা আছে। শাশুড়ি মায়ের দুপুরের ওষুধ খাওয়ার সময় হয়ে গিয়েছে। 1 গ্লাস পানির ভিতর এই ওষুধগুলো সব মিশিয়ে নিয়ে তুই এক্ষুনি শাশুড়ি মায়ের রুমে যা। ঘুমের ওষুধ মিশ্রিত ওই পানি যেন এখন শাশুড়ি মা খান, এটা শিওর হয়ে আসবি। কামিনী দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে ডাইনিং রুমে গিয়ে একটা গ্লাসে পানি নিয়ে তাতে সাবরিনার দেওয়া ঘুমের ওষুধগুলো সব ভালোভাবে মিশিয়ে সাগরিকা চৌধুরীর রুমে যায়। অতঃপর সাগরিকা চৌধুরীকে সেই ঘুমের ওষুধ মিশ্রিত পানি দিয়েই তার দুপুরের ওষুধ খাইয়ে দেন। কিছু সময়ের মধ্যেই সাগরিকা চৌধুরী গভীর ঘুমে মগ্ন হয়ে যান। পরক্ষণে কামিনী সাগরিকা চৌধুরীর রুম থেকে বেরিয়ে এসে দেখে সাবরিনা ড্রয়িং রুমের সোফায় পায়ের উপর পা তুলে বসে আছেন। কামিনী সাবরিনার পাশে বসে হাসি দিয়ে বললেন, ভাবি, শাশুড়ি মা সেই ঘুমের ওষুধ মিশ্রিত পানি পান করে এখন গভীর ঘুমে ডুবে গিয়েছেন। সেই সময় চৌধুরী মেনশনের মূল দরজা দিয়ে সাইমন আর রিজভি বাসার ভেতর প্রবেশ করে। সাইমন আর রিজভি সোফায় এসে বসে। সাইমন বাঁকা হাসি দিয়ে বলল, ডার্লিং, তোমার কথা অনুযায়ী বড় ভাইকে অফিসের অনেকগুলো কাজের দায়িত্ব দিয়ে এসেছে। সন্ধ্যার আগে সেসব কাজ শেষ করে তার পক্ষে বাসায় ফেরা সম্ভব না, তাই এ সময়ের ভিতরে আমাদের যা করার করে ফেলো। সাবরিনা বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে ওদের 3 জনকে উদ্দেশ্য করে বলল, এবার তাহলে আসল মজা উপভোগ করার জন্য তোমরা তৈরি হও। এ বলে সাবরিনা সিঁড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে উচ্চস্বরে রুবিনা চৌধুরীকে ডাকতে শুরু করেন। বড় ভাবি, ও বড় ভাবি, একটু নিচে আসবেন, খুব দরকার ছিল। বড় ভাবি। সাবরিনার ডাক শুনতে পেয়ে রুবিনা নিজের রুম থেকে বেরিয়ে এসে সিঁড়ির ওপর পা রাখতেই পা পিছলে সিঁড়ি থেকে গড়তে গড়তে নিচে একেবারে সাবরিনার পায়ের কাছে এসে মুখ থুবড়ে পড়ে যান। সাবরিনা কয়েক কদম পেছনের দিকে পিছিয়ে যায়। রুবিনা নিচে পড়া মাত্র তার পানি ভেঙে যায়। প্রস্রাবের রাস্তা দিয়ে প্রচুর রক্তপাত হতে শুরু করে। অত উঁচু থেকে নিচে মুখ থুবড়ে পড়ে যাওয়ার নাক মুখ দিয়েও রক্ত বের হতে থাকে। রুবিনা করুণ যন্ত্রণা আর্তনাদ করতে থাকে। তার আর্তনাদ যেন বাইরের কারো কানে না পড়ে, তাই কামিনী টি টেবিলের উপর থেকে সাউন্ডবক্সের রিমোটটা হাতে নিয়ে উচ্চ স্বরে গান ছেড়ে দেয়। রুবিনা অসহ্যকর যন্ত্রণা নিয়ে সাবরিনার দিকে সাহায্যের জন্য নিজের রক্তমাখা হাতটি বাড়িয়ে দেয়, কিন্তু সাবরিনা তার গ্রাহ্য না করে সোফায় গিয়ে বসে। রুবিনা নিজের সন্তানকে নিয়ে জীবন ও মৃত্যুর সাথে লড়াই করছে, আর ওরা 4 জন তখন ড্রয়িং রুমে সোফায় বসে সেই করুণ দৃশ্যটা উপভোগ করছে। মানুষ কতটা নিকৃষ্ট হলে এমন পরিস্থিতিতেও হাসতে পারে তা ওদের না দেখলে বোঝাই যেত না। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর বড়ভাবে সন্তান ভূমিষ্ঠ করতে সক্ষম হয়। সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেয়ে কামিনী মুখে হাত দিয়ে বলল, এত উপর থেকে পড়ে গিয়ে এত সময় ধরে যন্ত্রণায় ছটফট করেও জীবিত সন্তানের জন্য ছেড়ে দিল কি করে এই মহিলা? আজ একে আর এর সন্তানকেও আমি নিজ হাতে গলা টিপে মেরে ফেলবো। এ বলে কামিনী বসা অবস্থা থেকে উঠে দাঁড়ায়। এদিকে কামিনী সোফা ছেড়ে উঠে রুবিনার দিকে অগ্রসর হতে শুরু করে। পরক্ষণে রুবিনার পায়ের কাছে এসে দাঁড়াতেই রক্তে মাখা সদ্য জন্ম নেওয়া বাচ্চাটির দিকে ভালোভাবে লক্ষ্য করতে দেখে বাচ্চাটি ছেলে নয়, মেয়ে বাচ্চা। কামিনী ওদের দিকে তাকিয়ে বললেন, মেয়ে হয়েছে ভাবি, মেয়ে হয়েছে। মেয়ে হয়েছে যখন, তখন এই বাচ্চাকে মেরে পাপের বোঝা বাড়ানোর কি দরকার?
আর এই মেয়ে যতই এই বংশের সদস্য হোক না কেন, এ তো আর এই বংশের সম্পত্তি থেকে কোনো ভাগ পাবে না। বিয়ের বয়স হয়ে গেলে বিয়ে দিয়ে দিব, তখন এই আপদ এমনিতেই আমাদের ঘর থেকে বিদায় হবে। একে মারার দরকার নেই। ওদের কথোপকথনের মাঝেই পেছন থেকে রায়হানুল চৌধুরীর কণ্ঠস্বর ভেসে আসলে ওরা তিনজনই চমকে উঠে দরজার দিকে ঘুরে তাকায়। রায়হানুল চৌধুরী ড্রয়িং প্লেসের দিকে অগ্রসর হতে হতে বললেন, তোমরা এই দুপুরবেলা সাউন্ড বক্সে এত জোরে গান ছেড়ে দিয়ে রেখেছো কেন? আমার তো মাথা ধরে যাচ্ছে। টেবিলের পাশে এসে দাঁড়িয়ে সেখান থেকে রিমোটটা নিয়ে সাউন্ড বক্স বন্ধ করে রায়হানুল। গান বন্ধ হতে রায়হানুলের কানে বাচ্চার কান্না করার আওয়াজ ভেসে আসে। রায়হানুল যেই না পেছন ঘুরতে নিবেন, সেই সময় সাইমন সোফার পাশে থাকা ভারী ফুলদানিটা হাতে নিয়ে তা দিয়ে সর্বশক্তি প্রয়োগ করে রায়হানুলের মাথায় পেছনে বাড়ি দেন। সঙ্গে সঙ্গে রায়হানুল ড্রয়িং প্লেসের মেঝেতেই মুখ থুবড়ে পড়ে যান। রুবিনার সামনে থেকে সাবরিনা, কামিনী, রিজভি সরে দাঁড়াতেই রায়হানুল তার প্রিয়তমা স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় সিঁড়ির পাশে বসে থাকতে দেখতে পান। আর রুবিনার দুই পায়ের মাঝখান থেকে বাচ্চার কান্নার আওয়াজ এখনও রায়হানুলের কানে ভেসে আসছে। রায়হানুল ওদের চারজনকে এই হিংস্র পশুর রূপে দেখে নিজের চোখকে যেন বিশ্বাস করে উঠতে পারছে না। মাথার পিছনটা তার যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে যেন। সেই সময় কামিনী লক্ষ্য করলো রুবিনা চোখ মেলে তাকিয়েছে। কামিনীর রাগে যেন সর্বশরীর জ্বলছে। কামিনী সাবরিনাকে উদ্দেশ্য করে বললেন, ভাবি দেখো দেখো, আবার চোখ মেলে তাকিয়েছে কেমন? এই মহিলা যে এত সহজে মরবে না তা বুঝতে আমার আর বাকি নেই। একে আমি আরো যন্ত্রণা দিয়ে মারতে চাই। মার তাহলে। নিজের প্রিয়তমা স্ত্রীকে নিজের চোখের সামনে একটু একটু করে মারা যেতে দেখার অনুভূতি কেমন হয় তাও বুঝুক আমাদের ভাসুর মশাই। সাবরিনার এরূপ কথা শুনে কামিনী হাসি দিয়ে আবারও রুবিনার পেটের কাছে এসে দাঁড়িয়ে নিজের পা থেকে জুতো খুলে সজোরে পেটের উপর একটা লাথি প্রয়োগ করলেন। এতে যেন রুবিনার দেহ ছিঁড়ে তার জীবনখানা বেরিয়ে যাওয়ার উপক্রম হলো। রুবিনা ইয়া আল্লাহ বলে আর্তনাদ করে উঠলেন। রুবিনার আর্তনাদে পুরো চৌধুরী মেনশন যেন কেঁপে উঠল। রায়হানুল এমন করুণ দৃশ্য দেখে সহ্য করতে না পেরে মেঝে থেকে ওঠার চেষ্টা করলেন, কিন্তু তার শরীর থেকে সায় দিল না। রায়হানুলের বুকের ভেতরটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে যেন। হাত উঠিয়ে মেঝের উপর বাড়ি দিতে শুরু করেন। রায়হানুলের চোখ জোড়া দিয়ে অঝোর ধারায় অস্ত্রপাত হতে শুরু করছে। কামিনী এক পলক রায়হানুলের দিকে তাকিয়ে পরক্ষণে আবারও নিজের পা অনেকটা উঁচুতে উঠে রুবিনার পেটের উপর লাথি প্রয়োগ করলেন। সঙ্গে সঙ্গে রুবিনা মুখ দিয়ে অনেকগুলো রক্ত বের হয়। তার কিছুটা কামিনার পায়ে উপর এসে পড়ে। কামিনী চোখ মুখ কুঁচকে নিয়ে বললেন, দিদি তো রক্ত বমি করে আমার এত সুন্দর পাটা নষ্ট করে, আজ তোকে আমি এই পা দিয়েই গলা টিপে মেরে ফেলবো। এ বলে কামিনী রুবিনার মাথার কাছে এসে দাঁড়িয়ে ওর গলার উপর নিজের পা চেপে ধরেন। রুবিনার শরীর আর ওকে সায় দেয় না। অল্প সময়ের মধ্যে রুবিনা পুরোপুরিভাবে নিস্তেজ হয়ে যায়। রুবিনাকে নিস্তব্ধ হতে দেখে রায়হানুলের কান্নার বেগ আরও বেড়ে যায়। নিজের চোখের সামনে নিজের প্রিয়তমা স্ত্রীকে এত যন্ত্রণা সহ্য করে মারা যেতে দেখেও কিছু করতে না পারার এক হৃদয় চুরমার করে দেওয়ার মতো যন্ত্রণা অনুভব করছে রায়হানুল। সেই সময় সাইমন রায়হানুলের মাথার পেছনে পূর্বের আঘাত করা জায়গাটিতেই পুনরায় নিজের সর্বশক্তি প্রয়োগ করে আঘাত করে। রায়হানুল দ্বিতীয়বারের এই আঘাত আর সহ্য করতে পারেন না। তিনিও নিস্তব্ধ হয়ে যান। সাবরিনা ওদের তিনজনকে উদ্দেশ্য করে বললেন, রায়হানুলকে প্রাণে মেরো না সাইমন। কামিনী, রিজভি, তোমরা এই মহিলার লাশ বাড়ি থেকে দূরে কোথাও নিয়ে যাও আর দাফনের ব্যবস্থা করো। সাইমন, তুমি আমার সাথে এসো। সাবরিনার কথা অনুযায়ী কামিনী আর রিজভি রুবিনার লাশ নিয়ে চৌধুরী মেনশন থেকে বেরিয়ে যায়। সাবরিনা সাইমন নিয়ে রায়হানুলের গাড়ির সামনে এসে দাঁড়িয়ে বললেন, গাড়িটাকে এমন ভাবে ভাঙবো যেন দেখে মনে হয় খুবই গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে। সাবরিনার কথার ধরন বুঝতে পেরে সাইমন বাঁকা হেসে পাশে বসে থাকা একটা কাঠের লাঠি হাতে নিয়ে গাড়ির সামনে গ্লাসের অংশটুকু ভেঙে ফেলে। এরপর নিচে পড়ে থাকা কাঁচগুলো পরিষ্কার করে ফেলে। অন্যদিকে রিজভি আর কামিনী চৌধুরী মেনশন থেকে বেশ অনেকটা দূরে একটা ফাঁকা মাঠে এসে গাড়ি থামায়। সেখানে রুবিনার জন্য কবর করে তাকে দাফন নিয়ে বাসায় ফিরে আসে ওরা। সদ্য জন্ম নেওয়া বাচ্চাটি অনেক সময় ধরে কাঁদতে কাঁদতেই নেতিয়ে পড়েছে। কামিনী বাচ্চাটাকে নিজের কোলে তুলে নেয়। সাবরিনা সাইমনকে উদ্দেশ্য করে বললেন, তুমি আর রিজভি রায়হানুলকে নিয়ে আমাদের পরিচিত ক্লিনিকে যাও। ডাক্তার খালিকুজ্জামানের আন্ডারে রাখার ব্যবস্থা করবে ওনাকে।
এই বিষয়টাকে অ্যাক্সিডেন্টে পরিণত করতে যত টাকা ব্যয় করতে হয় করো। আর খালেককে একটা বিষয় খুব ভালোভাবে বুঝিয়ে দেবে যে রায়হানুলের যেন কখনো সেন্স না ফেরে। জীবিত লাশের মতো করে রাখতে হবে ওনাকে। সাবরিনার কথা অনুযায়ী রিজভি আর সাইমন রায়হানুলকে উঠিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। ওরা চলে যেতেই সাবরিনা কামিনীর কাছে গিয়ে বাচ্চা মেয়েটিকে কোলে নিয়ে বললেন, আমি একে পরিষ্কার করিয়ে আমার বোনের বাসায় রেখে আসার ব্যবস্থা করছি। কিছুদিন ও আমার বোনের বাসাতেই থাকবে। তুই সিঁড়ির ওপর ফেলে রাখা তেলগুলো আর মেঝেতে জায়গায় জায়গায় লেগে থাকা সব রক্তগুলো ভালোভাবে পরিষ্কার করে নে। তোর শাড়িতে অনেক রক্ত লেগে আছে। ফ্রেশ হয়ে এই শাড়িটা আগুন দিয়ে পুড়িয়ে ফেলবি, কেউ যেন বিন্দু মাত্র সন্দেহ করতে না পারে। এই বলে সাবরিনা নিজের রুমের দিকে অগ্রসর হন। কামিনীও নিজ কাজে ব্যস্ত হয়ে পড়েন। বেশ কয়েক ঘন্টা পর নিজ রুমে সাগরিকা চৌধুরীর ঘুম ভেঙে গেলে তিনি ধীর গতিতে শোয়া অবস্থা থেকে উঠে বসেন। অত্যাধিক মাথা যন্ত্রণা করায় তিনি এক হাত মাথা চেপে ধরে বললেন, এত মাথা যন্ত্রণা করছে যে কেন? কোনোদিন তো এমন হয় না। আজ দুপুরের ওষুধ খাওয়ার পর কেমন ঘুম পাচ্ছিল, কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম তা বুঝতে পারি না। এই বলে সাগরিকা চৌধুরী বিছানা থেকে নেমে ধীর পায়ে হাঁটতে হাঁটতে রুম থেকে বেরিয়ে যান। ড্রয়িং রুমে এসে দাঁড়াতে দেখলেন সাবরিনা কামিনী চিন্তিত মুখশ্রী করে সোফায় বসে কিছু একটা নিয়ে কথা বলছে। সাগরিকা চৌধুরী শান্ত স্বরে বললেন, মেজ বৌমা, ছোট বৌমা, কোনো বিষয় নিয়ে কথা বলছো তোমরা? তোমাদের এমন চিন্তিতই বা দেখাচ্ছে কেন? আর বড় বৌমা কোথায়? আকস্মিক সাগরিকা চৌধুরীর উপস্থিতিতে ওরা দুজনেই কিছুটা ভড়কে যায়। পরক্ষণে নিজেদের সামনে নেয় ওরা। সাবরিনা শান্ত স্বরে বললেন, আম্মা, আপনি ঘুম থেকে উঠে গিয়েছেন? আসুন, এখানে এসে বসুন। সাগরিকা চৌধুরী ধীর পায়ে সোফার কাছে এসে বসলেন। পরক্ষণে কামিনী বললেন, আম্মা, আপনার শরীর ঠিক আছে তো? মুখ চোখগুলো কেমন ফুলে গিয়েছে। দুপুরে তুমি আমাকে ওষুধ খেতে দিলে। ওষুধ খাওয়ার পরপরই ভীষণ ঘুম পাচ্ছিল আমার। এরপর কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না, একটু আগেই ঘুম ভাঙলো। পর থেকেই মাথাটা ভীষণ যন্ত্রণা করছে। হঠাৎ এমন হওয়ার কারণ বুঝতে পারছি না। সাগরিকা চৌধুরীর কথা শেষ হতে না হতে মূল দরজা দিয়ে রিজভি আর সাইমন বাসার ভেতর প্রবেশ করলেন। ওদের দুজনকে দেখে সাগরিকা চৌধুরী বললেন, কি ব্যাপার মেজ খোকা, ছোট খোকা, তোরা দুজন আসলি, বড় খোকা আসলো না? সাইমন আর রিজভি সোফায় বসলেন। সাইমন শান্ত স্বরে বললেন, সে কি বড় ভাইয়া এখনো বাসায় ফেরেনি? দুপুরের পরপরই তো বড় ভাইয়া বড় ভাবিকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চেক আপ করাবেন বলেই অফিস থেকে বেরিয়ে গিয়েছিলেন। এতক্ষণে তো বাসায় ফেরার কথা। সাগরিকা চৌধুরী কামিনীকে উদ্দেশ্য করে বললেন, ছোট বৌমা, বড় বৌমা রুমে গিয়ে দেখো তো আবার ঘুমিয়ে গিয়েছে কিনা। ঠিক আছে আম্মা। এই বলে কামিনী সোফা ছেড়ে উঠে সিঁড়ি বেয়ে দোতলায় রুবিনার রুমের অগ্রসর হতে হতে মনে মনে বললেন, রুমে তো তাকে পাওয়া আর সম্ভব হবে না আম্মা। অনেক আগেই তাকে 3.5 হাত মাটির নিচে চাপা দিয়ে এসেছি। কিছু সময় পর কামিনী সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে বললেন, আম্মা, বড় ভাবি তো তার রুমে নেই, তার মানে ওনারা এখনো বাসায় ফেরেননি। সে সময় সাইমনের ফোন বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করতেই দেখলেন ডাক্তার খালেকুজ্জামান কল করেছেন। সাইমন তার কল রিসিভ করতেই ওপাশ থেকে খালেক বললেন, সাইমন স্যার, রায়হানুল স্যারের অবস্থা আগের থেকে এখন অনেকটা বেটার হয়েছে। আমি আপনার কথা অনুযায়ী ওনার শরীরে কড়া ডোজের একটা ঔষধ ইনজেক্ট করে দিয়েছি। ওই ঔষধের প্রভাব উনি জীবন্ত লাশের মতো হয়ে যাবেন। প্রতিদিন ওনার শরীরে একটা করে এই ঔষধ ইনজেক্ট করতে হবে, তাহলে উনি আর কখনোই সজ্ঞানে ফিরতে পারবেন না। আর আমরা তখন এটা বলতে পারবো যে উনি গাড়ি অ্যাক্সিডেন্টের কারণে মাথায় গুরুতরভাবে আঘাত পাওয়ায় কোমায় চলে গিয়েছেন। খালেকের কথাগুলো শোনার পর সাইমন কল কেটে দিয়ে ওভাবেই ফোন কানে ধরে রেখে সকলকে শোনাতে বললেন, কি বলছেন কি আপনি ডাক্তার? বড় ভাইয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে, মাথায় গুরুতরভাবে আঘাত পেয়েছেন, আপনার ক্লিনিকে ভর্তি আছেন বড় ভাইয়া? আচ্ছা আচ্ছা, আমরা আসছি, এক্ষুনি আসছি। সাইমনের মুখে এরূপ কথা শুনে সাগরিকা চৌধুরী উত্তেজিত হয়ে উঠে বললেন, মেজ খোকা, কি বলছিস তুই এসব? আমার বড় খোকার অ্যাক্সিডেন্ট হলো কি করে? সাইমন ওর কান থেকে ফোন সরিয়ে সোফার উপর রেখে বললেন, আম্মা, আপনি টেনশন করবেন না, আমি আর রিজভি ক্লিনিকে যাচ্ছি। বড় ভাইয়ার অবস্থা আসলে কেমন তা দেখে তার চিকিৎসার ব্যবস্থা করে আসবো আমরা। তোদের সাথে আমাকেও নিয়ে চল, না জানি আমার বড় খোকা বড় বৌমা কি অবস্থায় আছে, আমিও যাব।
এ বলে সাগরিকা চৌধুরী মাথা ঘুরে পড়ে যেতে নিলে সাবরিনা তাকে ধরে আবারও সোফায় বসিয়ে দিয়ে বললেন, আম্মা আপনি শান্ত হন, এত বেশি উত্তেজিত হবে না। আপাতত ওরা দুজন গিয়ে পরিস্থিতি হাতের নাগালে নিয়ে আসুক, তারপর আমি আর কামিনী আপনাকে নিয়ে ওখানে যাব। শান্ত হন আপনি আম্মা, তোমরা যাও, আর পরিস্থিতি কেমন হয় তা জানাইও। ঠিক আছে রিজভি, চল। এ বলে সাইমন আর রিজভি বাসা থেকে বেরিয়ে আসলেন। গাড়িতে উঠেই বসতে রিজভি বাঁকা হেসে বললেন, আরে বাহ মেজো ভাইয়া, তুমি তো সুপার অ্যাক্টিং জানো। এমনভাবে পরিস্থিতিটা সাজালে তুমি আর মেজো ভাবি যে কারো শক্তিও হবে না আমাদের এক চুল পরিমাণ সন্দেহ করার। বড় ভাইয়ের বিষয়টা সামলে নেওয়া গেল, কিন্তু বড় ভাইয়ের বিষয়টা সামলানোর কি হবে? তাকে তো অলরেডি দাফন করা দিয়ে এসেছি। সেই প্ল্যানও তৈরি করে রেখেছি তোর মেজো ভাবি। রাতের বেলা সাগরিকা ড্রয়িং রুমে সোফায় বসে চিন্তিত মুখশ্রী নিয়ে একটু পরপর মূল দরজার দিকে লক্ষ্য করছে তার মেজো ছেলে বা ছোট ছেলে ফিরে কিনা। সেই সময় সাবরিনা ড্রয়িং রুমে আসলে সাগরিকা বললেন, মেজো বৌমা, সাইমন আর রিজভি তো এখনো বাসায় ফিরল না। তোমাকে কি কল করেছিল? বড় খোকার আর বড় বৌমার কি অবস্থা, কিছু কি জানিয়েছে? আম্মা আপনি এত বেশি উত্তেজিত হবে না, এই উত্তেজনা আপনার শরীরের জন্য ভালো না। সাইমন আর রিজভি হাসপাতালে যখন গিয়েছে তখন পরিস্থিতি যেমনই হোক না কেন তা ওরা জানাবেই। সাগরিকা সোফার সাথে পিঠ থেকে চোখ বন্ধ করলেন। সেই সময় কামিনীও ড্রয়িং রুমে এসে অন্য পাশের সোফায় বসে। সাবরিনা হাতে থাকা নিজের ফোন থেকে কামিনীর নাম্বারে একটা মেসেজ সেন্ড করে। আমার নাম্বারে একটা কল করো ছোট। নোটিফিকেশনের শব্দ হতে কামিনী নিজের ফোন স্ক্রিনে লক্ষ্য করতেই সাবরিনার এমন মেসেজ দেখে ভ্রু কুঁচকে তার দিকে তাকাতেই সাবরিনার চোখ ইশারায় কামিনীকে কল করতে বলে। পরক্ষণে কামিনী সাবরিনাকে কল দিলে তার ফোন বেজে উঠলে সাবরিনা বললেন, আমা আপনার মেজো ছেলে কল করেছে। এই বলে সাবরিনা কামিনীর কল কেটে দিয়ে মিছে মিছে ফোন কানে ধরে সাগরিকাকে শোনাতে কলে কথা বলার নাটক করতে শুরু করলো। সাবরিনা অবাক ভাব নিয়ে বললেন, কি বলছো তুমি এসব? আল্লাহ, আচ্ছা ঠিক আছে, দেখো কি করলে ভালো হয় সেটাই করো। এই বলে সাবরিনা কান থেকে ফোন সরিয়ে সাইডে রেখে দেয়। সাগরিকা উত্তেজিত স্বরে প্রশ্ন করলেন, কি হয়েছে মেজো বৌমা? কি বললো মেজো খোকা? আম্মা বড় ভাইয়া বড় ভাবিকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলেন, তারপর হয়তো ঘোরাঘুরি করার জন্য শহর থেকে কিছুটা দূরে যে পাহাড়চূড়া গ্রাম আছে সেখানে গিয়েছিলেন। ওই রাস্তায় তো খাদের অভাব নেই, সেখানেই তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল। গ্রামের আশেপাশের লোকেরা বড় ভাইয়াকে ক্লিনিকে নিয়ে এসেছে। তারপরেও ক্লিনিক থেকে আপনার ছেলের কাছে ফোন করেছে। বড় ভাইয়ের মাথায় গুরুতরভাবে আঘাত পেয়েছেন। ডাক্তার বলেছেন যদি আগামী 24 ঘন্টার ভিতর বড় ভাই সেন্স না ফিরে তাহলে তিনি কোমায় চলে যাবেন। সাবরিনার এরূপ কথা শুনে সাগরিকা আল্লাহ গো বলে আর্তনাদ করে ওঠেন। কামিনী সাবরিনার সঙ্গ দিতে মিথ্যে উত্তেজনার নাটক করে বসলেন। বড় ভাবির কি অবস্থা? বড় ভাবিকে নাকি খুঁজেই পাওয়া যাচ্ছে না। যারা বড় ভাইয়াকে ক্লিনিকে নিয়ে এসেছিলেন তাদের সাথে সাইমন আর রিজভি কথা বলেছিল। তারা নাকি বলেছেন গাড়িতে বড় ভাবি ছিলেন না। পরে সাইমন আর রিজভি অ্যাক্সিডেন্ট স্পটেও গিয়েছিল। গাড়িটা পাহাড়ি রাস্তার কিনারে একটা গাছের সাথে আটকে ছিল কোনো রকম ভাবে, আর ড্রাইভিং সিটের পাশের সিটের দরজা খোলাই ছিল। গ্রামের লোকেরা আশঙ্কা করছেন বড় ভাবি হয়তো খাদে পড়ে গিয়েছেন। পরমুহূর্তে সাগরিকা এসব কথায় প্রেশার আর নিতে না পেরে সেন্সলেস হয়ে সাবরিনার উপর ঢলে পড়ে গেলেন। এভাবে কেটে যায় কয়েকদিন। সাগরিকা নিজের রুমে আধাসহ হয়ে বসে নীরবে চোখের পানি ফেলছে। সে সময় কামিনী ছুটে সাবরিনার রুমের দরজার সামনে এসে দাঁড়িয়ে হাঁপাতে শুরু করেন। কামিনীকে এভাবে হাঁপাতে দেখে সাগরিকা বললেন, কি হয়েছে ছোট বৌমা, এভাবে হাঁপাচ্ছ কেন? আম্মা নিচে আসুন। মেজু ভাইয়া আর রিপচি পাহাড়চূড়া গ্রাম থেকে 3-4 দিন আগে জন্ম এক বাচ্চা মেয়েকে নিয়ে এসেছে, আর বলেছে বাচ্চাটি নাকি বড় ভাবির। কামিনীর মুখে এরূপ কথা শুনে সাগরিকা বেশ অবাক হলেন। পর মুহূর্তে তড়িৎ গতিতে বিছানা থেকে নেমে কামিনীর সাথে নিজের রুম থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসতে দেখলেন সাবরিনা সোফায় নিজের কোলে এক নবজাতক বাচ্চা শিশুকে সঙ্গে নিয়ে বসে আছে। সোফার অন্য পাশে সাইমন আর রিজভি বসে আছে। সাগরিকা আর কামিনী সাবরিনার পাশে এসে বসে। সাগরিকা সাবরিনের কোলে থাকা বাচ্চা শিশুটির দিকে শান্ত দৃষ্টি নিয়ে তাকিয়ে রয় কিছু সময়। পরক্ষণে দৃষ্টি সরিয়ে সাইমন আর রিজভিকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, বড় বৌমা কোথায়? ওকে দেখছি না তো। আম্মা বড় ভাবি আর এ দুনিয়ায় নেই। অ্যাক্সিডেন্টের কারণে বড় ভাবি নিজেও অনেক খারাপভাবে আহত হয়েছিলেন।
আর সেই মুহূর্তে তার পানি ভেঙে গিয়েছিল, প্রসব বেদনাও শুরু হয়েছিল। তবুও বড় ভাইয়ের অবস্থা ভালো না দেখে তিনি অনেকক্ষণ কষ্ট করে গাড়ি থেকে নামতে সক্ষম হয়েছিলেন। অ্যাক্সিডেন্ট স্পট থেকে কিছুটা দূরে একটা বাড়িতে সাহায্য চাওয়ার জন্য গিয়েছিলেন, কিন্তু পুরো কথা শেষ করার পূর্বেই তিনি নাকি সেন্সলেস হয়ে গিয়েছিলেন। আর সেই বাড়ির মানুষেরা বড় ভাইয়ের বিষয়ে কিছু জানতেও পারেনি। সেই সময় সন্ধ্যা নাগাদ বড় ভাই প্রসব করলে তার মেয়ে সন্তান হয়, আর সঙ্গে সঙ্গেই বড় ভাবি এই দুনিয়ার মায়া ত্যাগ করে। বড় ভাবি শরীরে অত্যাধিক ক্ষত থাকায় আর প্রসবকালীন সময়ে অত্যাধিক রক্তপাত হওয়ায় তারা বড় ভাবির দাফন কাজ সম্পূর্ণ করার সিদ্ধান্ত নেন। আর সেদিন রাতে তাদের গ্রাম থেকে কিছুটা দূরে একটা খোলা মাঠের পাশে বড় ভাবির দাফন কার্য সম্পূর্ণ করেন। আমরা যে বড় ভাবিকে খুঁজেছি একথা গ্রামের অনেকেই মানুষে জানতে পেরেছিলেন। গতকাল গ্রামের একজন লোকের থেকে বড় ভাবির খোঁজের কথা জানতে পেরে সেই পরিবারের একজন লোক আজ আমাকে কল করেছিলেন। ওনার কথা শুনে আমি আর রিজভির সঙ্গে সঙ্গে পাহাড়চূড়া গ্রামে সেই বাড়িতে গিয়েছিলাম। তারা আমার কোলে বড় ভাইয়া আর ভাবির শেষ চিহ্নকে পাঠিয়ে দিলেন। এরপর আমরা বড় ভাবির কবর জিয়ারত করে বাসায় ফিরে আসলাম। সাইমন এমনভাবে মিথ্যে কথাগুলো সাজিয়ে সাগরিকার সামনে তুলে ধরলেন যে সাগরিকার এই বিষয়ে সামান্যতম সন্দেহ প্রকাশ করারও অবকাশ রইল না। তিনি সাবরিনার কোলে থাকা নবজাতক শিশুটির দিকে তাকিয়ে নীরবে চোখের জল ফেলতে ফেলতে বললেন, পৃথিবীর আলো দেখতে না দেখতেই নিজের জন্মদানকারী পিতামাতা স্নেহ ভালোবাসা পাওয়া থেকে বঞ্চিত হলি। কেমন কপা নিয়ে জন্ম নিয়ে নিলে তুই অভাগী। আমা, যদি কিছু মনে না করেন তাহলে আমি কি আপনাদের সবার নিকট একটা প্রস্তাবের কথা তুলতে ধরতে পারি? বলো, তুমি কি প্রস্তাব তুলে ধরতে চাইছো? শুনছি আমরা। অ্যাক্সিডেন্টের কারণে আমরা বড় ভাবিকে হারালাম। বড় ভাইয়াও কোমায় চলে গিয়েছেন। বড় ভাইয়ার পুনরায় কবে সেন্স ফিরবে সেই বিষয়ে কোনো কিছুই বলতে পারিনি। ডাক্তার খালিকুজ্জামান, এই নবজাতক শিশু আর কুশলের পাশে এখন তাদের মা বাবাকে ভীষণ প্রয়োজন। তাই আপনাদের কারোর কোনো আপত্তি না থাকলে আমি আর সাইমন বড় ভাইয়া ভাবির শেষ দুই চিহ্নকে নিজেদের সন্তান রূপে গ্রহণ করতে চাই। আমাদের ছেলে কনক আমাদের কাছে যেমন প্রিয়, ওরা দুজনও আমাদের কাছে তেমনই প্রিয় হয়ে থাকবে সব সময়। কুশলের বিষয় তো ডাক্তার বলেছিলেন, কুশলের যেদিন সেন্স ফিরবে সেদিন থেকে সে ওর জীবনের পার করে আসা আগের বছরগুলোর সব স্মৃতি পুরোপুরিভাবেই ভুলে যাবে। তাই আমাকে আর সাইমনকে ওর নিজের মা বাবার রূপে গ্রহণ করতেও কোনো সমস্যা হবে না। ওরা দুজন কখনো মা বাবার অভাব বোধই করবে না, আর তাদের কথা ভেবে যেন কখনো কষ্টও না পায়। তাই ওদের কাছে ওদের জন্মদানকারী পিতা মাতা, বড় বাবা ও বড় মায়ের পরিচয় নিয়েই থাকবে। এই কঠিন সত্যগুলো আজীবন ওদের অজানাই থেকে যাবে। সাবরিনার মুখে এরূপ কথাগুলো শুনে সাইমন, রিজভি আর কামিনী অনেক অবাক হয়। ওরা তিনজনই হয়তো মনে মনে চিন্তা করছে, কি নিখুঁতভাবে পরিস্থিতি সামলে নিতে এত বড় একটা পরিকল্পনা তৈরি করেছে সাবরিনা। সাগরিকা চৌধুরী এক হাতে নিজের চোখের পানি মুছে নিয়ে বললেন, বেঁচে থাকো মা, তোমার এত উদার মনের চিন্তা সম্পর্কে জানতে পেরে আমার বুকের উপর থেকে বিশাল বড় একটা পাথর যেন সরে গেল। আমার এই বিষয়ে নিয়ে কোনো আপত্তি নেই। আম্মা, আমার ছোট্ট মেয়ের একটা নাম ঠিক করে দিন। আজ থেকে তোর নাম সন্ধ্যা, সন্ধ্যা চৌধুরী। এরপর কেটে যায় আরও 3 বছর। দীর্ঘ সময় পর কুশল কোমা থেকে সুস্থ হয়ে ফিরতে সক্ষম হয়েছে, কিন্তু ডাক্তারের আশঙ্কা অনুযায়ী কুশলের জীবনের পেরিয়ে আসা পূর্বের 8 বছরের সকল স্মৃতি পুরোপুরিভাবে ভুলে গিয়েছে। সাবরিনা সাইমনের নিজের জন্মদানকারী পিতামাতার রূপে গ্রহণ করে নিয়েছে। বর্তমান সাবরিনার মুখে পুরো অতীত সম্পর্কে জানতে পারার পর নীলাদ্র যেন পুরোপুরিভাবে স্তব্ধ হয়ে গিয়েছে। সম্পূর্ণ সত্যটাকে মেনে নিয়ে স্বাভাবিক হওয়ার পূর্বেই ডাক্তার খালেকুজ্জামান নীলাদ্রের ডান হাতের উপরের মাংসপেশিতে একটা ইঞ্জেকশন পুশ করে দেয়। নীলাদ্রের চোখ জোড়া ঘোলাটে হয়ে আসতে শুরু করে। সে ঘাড় ঘুরিয়ে ওদের দিকে তাকিয়ে বলল, তোদের সবার মৃত্যু এতটাই যন্ত্রণাদায়ক হবে যে তোদের রূহ পর্যন্ত কেঁপে উঠবে। এরপর নীলাদ্র আর কিছু বলার শক্তি নিজের মধ্যে জুগিয়ে উঠতে পারল না। সাবরিনা রিজভিকে উদ্দেশ্য করে বললেন, ওর হাত পায়ের বাঁধন খুলে দাও আর একে বাসার সামনের ব্যস্ত রাস্তার মাঝে ছেড়ে দাও। এরপরও কতটা করুণ যন্ত্রণা সহ্য করে মারা যায় সেটাও জানতে পারবে সবাই। রিজভি নীলাদ্রের হাত পায়ের বাঁধনগুলো খুলতে শুরু করে। সাবরিনা আবারও ডাক্তার খালেকুজ্জামানকে উদ্দেশ্য করে বললেন, ওর মৃত্যু নিশ্চিত হওয়ার পর ওর মুখ কিছু দ্বারা থেতলে দেওয়ার ব্যবস্থা করবে। এরপর ওর লাশ এখান থেকে দূরে যে বড় ব্রিজটা আছে সেখানে ফেলে রেখে আসবেন। আমরা তত সময় আপনার বাসায় আপনার স্ত্রী ও বাচ্চার সাথে বসে আপনার ফেরার অপেক্ষা করছি। বর্তমান
জীবনের এই করুণ সত্যগুলো জানার পর সন্ধ্যায় কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গিয়েছে। নীলাদ্র এক হাতে সন্ধ্যাকে নিজের বুকের সাথে জড়িয়ে রেখেছে। কুশল সোফায় বসে 2 হাত দিয়ে মাথায় দুপাশ চেপে ধরে নিজের দিকে দৃষ্টি স্থির করে রেখেছে। তরুণীমাও নীরব হয়ে কুশলের পাশেই বসে অশ্রুপাত করছে। পর মুহূর্তেই তরুণীমা কুশলের বাম কাঁধে হাত রাখতে কুশল চোখ তুলে তরুর দিকে তাকায়। কুশলের চোখ জোড়ায় চোখ পড়তে তরু ভরকে যায়। কুশলের চোখের মণির চারপাশে সাদা অংশ জুড়ে লাল রক্ত যেন জমাট বেঁধে আছে, ছোট ছোট রাগের মতো রেখা ভেসে আছে। তরুর সঙ্গে সঙ্গে কুশলকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বলল, আপনি কাঁদুন, দয়া করে নিজের বুকের ভেতর জমে থাকা কষ্টগুলোকে বের করে ফেলুন। দয়া করে কাঁদুন, এমন পাথরের মতো শক্ত হয়ে থাকবেন না। তরুর কথাগুলো হয়তো কুশলের কান পর্যন্ত পৌঁছাতে সক্ষম হলেও তার মস্তিষ্ক স্পর্শ করতে পারল না। কুশল এখনো আগের ন্যায় শক্ত হয়ে গেছে। ও চোখ জোড়া যেন মরুভূমির মতো পানি শূন্য হয়ে গিয়েছে। কুশলকে বুকে নিয়ে তরুণীমা নিজে ডুকরে ডুকরে কাঁদছে, কিন্তু কুশল কাঁদতে পারছে না। অনেক সময় ধরে সন্ধ্যায় কেন সারা শব্দ না পেয়ে নীলাদ্র নিজের বুকের ওপর লক্ষ্য করে দেখে সন্ধ্যা ঘুমিয়ে পড়েছে। কান্না করতে করতে মেয়েটার সম্পূর্ণ মুখশ্রী হালকা লাল বর্ণ ধারণ করেছে। বন্ধ চোখজোড়া নিচের অংশ অনেকটা ফুলো ফুলো দেখাচ্ছে। নীলাদ্র আলতোভাবে সন্ধ্যাকে নিজের পাশে শুয়ে দিয়ে বেড থেকে নেমে দাঁড়িয়ে ওর উপর দৃষ্টি স্থির করে। সন্ধ্যার 2 চোখের কোটরে জমে থাকা নোনা জলের কোনাটুকু নীলাদ্র আলতো হাতে মুছে দিতেই সন্ধ্যা হালকা নড়ে ওঠে। অতঃপর নীলাদ্র একবার দীর্ঘশ্বাস ফেলে সন্ধ্যার পাশ থেকে সরে কুশল আর তরুর দিকে তাকাতেই দেখে কুশল তরুর কোলের ওপর মাথা রেখে সোফায় গুটিসুটি হয়ে শুয়ে আছে। নীলাদ্র তরুকে উদ্দেশ্য করে কিছু বলতে নিবে, সে সময় তরু নিজের ঠোঁটের উপর এক আঙুল থেকে ইশারায় নীলাদ্রকে চুপ করতে বলল। নীলাদ্র থেমে যায়। পরক্ষণে তরু নিজের পিঠের পেছন থেকে সোফার বালিশটা হাতে নিয়ে সাবধানে বসা অবস্থা থেকে উঠে কৌশলের মাথা সেই বালিশের ওপর রাখে। অতঃপর নীলাদ্রকে ইশারা করে কেবিন থেকে বাইরে বের হওয়ার জন্য। তরুর ইশারা বুঝতে পেরে নীলাদ্র তরুর পিছন পেছন কেবিন থেকে বের হয়ে কেবিনের দরজার পাশে রাখা চেয়ারগুলো বসে। তরুণীমা একবার দীর্ঘশ্বাস ফেলে বলল, অমানুষগুলো এতটা নিকৃষ্ট কি করে হতে পারে ভাই? বড় মায়ের মতো নিষ্পাপ মানুষটাকে কতটা করুণ যন্ত্রণা দিয়ে মেরে ফেলেছে ওরা। সেসব কথা ভাবতেই আমার সর্বশরীর শিউরে উঠছে। বড় বাবাকে দীর্ঘ 20 বছর যাবৎ হাসপাতালের বেডে জীবিত লাশের মতো শয্যাশায়ী করে রেখেছিল ওরা। নিজেদের মুখোশ যেন সকলের সামনে উন্মোচিত না হয়, তাই বড় বাবাকে দ্বিতীয়বারও মেরে ফেলার চেষ্টা করেছিল এরা। যতক্ষণ না পর্যন্ত ওই নিকৃষ্ট অমানুষগুলোকে নিজের চোখের সামনে নির্মম ও জঘন্যভাবে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে দেখব, অত্যাধিক অসহনীয় যন্ত্রণার পরও যখন মৃত্যু তাদের গ্রহণ করবে না, এর জন্য আত্মহত্যা করতে চাইবে, কিন্তু সেই চেষ্টা করার শক্তিটুকু পর্যন্ত নিজেদের মাঝে জুগিয়ে উঠতে পারবে না। ওদের সমস্ত অহংকার মাটির সাথে মিশে যেতে না দেখব, ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি কাজ করবে না ভাই। নীলাদ্র কিছু বলতে নেবে, সেই সময় কেবিনের দরজা খুলে কুশলকে বের হতে দেখে নীলাদ্র দাঁড়িয়ে যায়। তরুণীমাও ঘাড় ঘুরে পেছনে লক্ষ্য করতেই দেখে কুশল ওর চেহারায় শান্ত ভাব স্পষ্ট রেখে দাঁড়িয়ে আছে। পরক্ষণে কুশল তরু বাম হাত ধরে ওকে বসা অবস্থা থেকে দাঁড় করিয়ে নীলাদ্রকে উদ্দেশ্য করে বলল, সন্ধ্যার খেয়াল রাখিস। প্রত্যুত্তরে নীলাদ্র কিছু বলতে নিলে তরু ইশারায় ওকে থামিয়ে দেয়। অতঃপর কুশল তরুকে নিয়ে সামনের দিকে অগ্রসর হতে শুরু করে। নীলাদ্রদের যাওয়ার পানে তাকিয়ে রয়। কিছু সময় পর ওরা চোখের আড়াল হতেই নীলাদ্র একবার দীর্ঘশ্বাস ফেলে কেবিনের ভেতর প্রবেশ করে। কেবিনের ভেতর বিছানায় আধাসহ হয়ে বসে আছে তাহির। হুমায়রা ওয়াশরুম থেকে বের হতেই তাহির শান্ত স্বরে হুমায়রাকে উদ্দেশ্য করে বলল, আমার যাবতীয় জিনিসপত্রগুলো গুছিয়ে নে। ক্লিনিক থেকে ইলিশ নিয়ে নিয়েছি, বাসায় ফিরতে হবে একটু পরেই। তাহিরের এমন কথায় হুমায়রা কিছুটা অবাক হয়। তাহির হুমায়রাকে অবাক ভাব নিয়ে ঠায় ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা রাগ নিয়ে বলল, কিরে, তোর কথা কি কানে যায়নি তোর? তাহিরের রাগী স্বরে বলে কথাগুলো শুনতেই হুমায়রার ধ্যান ভাঙে। পরক্ষণে তাহিরের দিকে ধীর পায়ে অগ্রসর হতে হতে হুমায়রা বলল, আজই বাসায় ফেরাটা কি খুব জরুরি ছিল? আর কয়েকটা দিন এখানে থাকলেই তো হতো, তোমার ক্ষতস্থানটাও শুকিয়ে যায়। হুমায়রাকে পুরো কথা শেষ করতে না দিয়েই তাহির হুমায়রার দিকে রাগী দৃষ্টি স্থির করে দাঁত কিরমিরিয়ে বলল, আমার ক্ষত শুকানো না শুকানো নিয়েও ভাবার সময় আছে নাকি তোর? এসেছিস তো যুবক ডাক্তারের সাথে অংলীলা করতে, তাদের
স্পষ্ট পেতে তো অনেক ভালো লাগে। আবার নতুন কোনো ডাক্তারের সঙ্গে নীলা খেলা করতে পারিস যেন, তাই আমার ক্ষতর দোহাই দিয়ে এখানে থাকতে চাচ্ছিস। আমি বুঝি না ভেবেছিস? আমাদের বংশের যথেষ্ট সম্মান আছে। আমাদের বংশের মেয়েরা এভাবে যেখানে সেখানে পরপুরুষদের সঙ্গে ঢলাঢলি করে না। তাহিরের মুখে নিজের সম্পর্কে এরূপ তিক্ত কথাগুলো শুনে হুমায়রার সর্বশরীর রিরি করে ওঠে। মলিনতার কালো মেঘের ছাপ হুমায়রার সম্পূর্ণ মুখশ্রী জুড়ে বিরাজমান হয়। চোখ জোড়া নোনা জলে টইটুম্বুর হয়ে ওঠে। হুমায়রা কোনোরূপ টু শব্দ না করে মাথা নত অবস্থায় রেখে কেবিনে মাত রাখা তাহিরের প্রয়োজনীয় সব ওষুধ, প্রেসক্রিপশন, রিপোর্ট, কাপড়গুলো গুছিয়ে নিতে শুরু করে। তাহির নিচের দিকে দৃষ্টি স্থির করে জোরে জোরে নিঃশ্বাস ফেলে নিজের রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। কুশল ড্রাইভিং সিটে বসে তার আপন গতিতে গাড়ি চালাচ্ছে। কুশলের পাশে বসেই নীরব হয়ে বসে আছে তরুণীমা। তরু একটু পরপর কুশলের দিকে তাকাচ্ছে, আবার দৃষ্টি অন্যত্র সরিয়ে নিচ্ছে। তরুর এই দৃষ্টিভঙ্গি জুড়ে ঘুরছে সহস্র প্রশ্নমালা, কিন্তু মুখ ফুটে একটা শব্দ সে বের করতে পারছে না। বেশ লম্বা সময় জার্নির পর একটা ফাঁকা মাঠের সামনে এসে গাড়ি থামায় কুশল। অতঃপর কুশল নিজের সিট বেল্ট খুলতে খুলতে শান্ত স্বরে বলল, গাড়ি থেকে নামো তরুণীমা। তরুণীমা বিনা বাক্যে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। কুশলও গাড়ি থেকে নেমে তরুর পাশে এসে দাঁড়ায়। থালার মতো আকার জুড়ে ছোট্ট একটা চাঁদের টুকরো, যার চারপাশে ছড়িয়ে আছে কোটি কোটি তারারা। সে এক টুকরো চাঁদের আলোয় পুরো পরিবেশ আলোকিত হয়ে আছে। তরু নিজের চারপাশটা ভালোভাবে লক্ষ্য করতে দেখে ওদের থেকে 20 থেকে 30 হাত দূরে একটা সরকারি প্রাইমারি স্কুলের একতলা বিল্ডিং আছে। মাঠের দুই ধার দিয়ে বিশাল বিশাল আম, বট, জাম ও কাঁঠালের গাছ লাগানো। তরু ঘাড় ঘুরিয়ে কুশলের দিকে তাকাতেই কুশল হাঁটু গেড়ে মাঠের উপর ধপ করে বসে পড়ে। তরু সঙ্গে সঙ্গে কুশল বলে পাশে বসে পড়ে। কুশল দুহাতে নিজের চারপাশের মাটি ও মাটির উপর থাকা ঘাসগুলো ছুঁয়ে দেখতে দেখতে বলল, মা, মা গো, ও মা, কোথায় ঘুমিয়ে আছো তুমি? এই মাঠের কোনো অংশে ওই জালিমরা তোমায় দাফন করে দিয়েছিল গো মা। জানো মা, আমার যে তোমার মায়া মাখানো মুখশ্রীটুকু মনে নেই গো মা গো। তুমি তো আমায় অনেক আদর করেছিলে, তাই না? স্নেহে ভরপুর তোমার হাত যুগল দিয়ে তো তুমি আমায় 3 বেলা খাইয়ে দিয়েছিলে বলো। তোমার কোলের উপর মাথা রেখে আমায় কবিতা শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলে, তাই না মা গো? আমার যে এসবের কিছুই মনে নেই ও মা। তুমি আমাকে আর একটাবার তোমার কোলে মাথা রাখতে দাও না গো। কোথায় তোমার কবর গো মা? এত বড় মাঠের কোনো অংশে নীরব হয়ে শুয়ে আছো তুমি মা। তোমার ছেলের আকুল কণ্ঠের এই ডাক কি তুমি শুনতে পারছো না মা? ও মা, সারা দাও না গো মা। আমার বুকের ভিতরটা যে যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছে মা। মা গো, ও আল্লাহ, আল্লাহ গো, কোথায় আমার নিষ্পাপ মায়ের কবর? আমার মা কোথায় ঘুমিয়ে আছে আপনি বলে দিন ইয়া মাবুদ। এই বলে কুশল কাঁদতে কাঁদতে হাঁটু গাড়া অবস্থাতে যতটা সম্ভব নিজের চারপাশের মাটি আর ঘাসগুলো ছুঁয়ে দেখতে শুরু করে। তরু কুশলকে এভাবে যন্ত্রণা পেয়ে কান্না করতে দেখে নিজের চোখের পানি ধরে রাখতে পারে না। তরুর যেন বুক ভেঙে কান্না বেরিয়ে আসতে শুরু করে। 20 বছর আগে দাফনকৃত কবরের চিহ্ন এখন খুঁজে পাওয়া একেবারে অসম্ভব। তরু তা বুঝতে পেরে কুশলের কাছে গিয়ে ওকে শান্ত করতে নিজের বুকের সাথে ওকে জড়িয়ে ধরে। কুশল হু হু করে কাঁদতে কাঁদতে তরু বুকের ভেতরে নিজেকে পুরোপুরিভাবে গুটিয়ে নিতে চায় যেন। তরু কুশলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ওকে শান্ত করার চেষ্টা করে। এভাবেই পেরিয়ে যায় আরও বেশ কিছু সময়। হঠাৎ তরু সামনের দিকে লক্ষ্য করে ওদের থেকে বেশ কিছুটা দূরে 2 জন 8 থেকে 10 বছর বয়সী বাচ্চা ছেলে মেয়ে হেঁটে হেঁটে স্কুলের দিকে অগ্রসর হচ্ছে। বাচ্চা ছেলেটির হাতে একটা হারিকেন আর বাচ্চা মেয়েটির কাঁধে একটা মাঝারি সাইজের সীসার কলসি নেওয়া, যার উপর চাঁদের আলো পড়ায় চকচক করছে। তরু গভীরভাবে ওদের কার্যক্রম পর্যবেক্ষণ করতে থাকে। বাচ্চা ছেলে মেয়ে 2জন স্কুলের বিল্ডিংয়ের পাশেই থাকা বটগাছটির সামনে এসে দাঁড়ায়। অতঃপর মেয়েটি নিজের কাঁধে থাকা কলসির পানিগুলো বটগাছটির গোড়ায় ঢেলে দিতে শুরু করে। দেখতে দেখতে বাচ্চা মেয়েটি কলসিতে থাকা সবটুকু পানি শুধু ওই গাছের গোড়াতেই ঢেলে দেয়। এরপর ওরা আবারও ওদের পূর্বের রাস্তার দিকে অগ্রসর হতে শুরু করে। ওদের এমন কাজে তরু অনেক অবাক হয়। তরু মনে মনে চিন্তা করে, এই মাঠে এতগুলো ফলের গাছ থাকতে ওরা শুধু ওই বটগাছের গোড়াতেই সবটুকু পানি ঢেলে দিল কেন? কুশল, আপনি শান্ত হন। আর আপনার পেছনের
দিকে ঘুরে দেখুন, দুজন 8-10 বছর বয়সী বাচ্চা ছেলে মেয়ে হারিকেন আর কলসি হাতে নিয়ে হাঁটতে হাঁটতে স্কুল মাঠ থেকে বেরোতে মূল দরজার দিকে অগ্রসর হচ্ছে। আমার মন কেন জানি না বারংবার বলছে যে এই মাঠের ঠিক কোনো স্থানে আমার মায়ের কবর আছে। সেই সম্পর্কে ওই বাচ্চা ছেলে মেয়ে দুজনের গার্জিয়ানরা অবগত হতে পারে।